হ্যালো ডাব্লিউবিসিএস এক্সাম কমরেড, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ডাব্লিউবিসিএস প্রো লাইভ। আমি অনু শর্মা, আর আমরা প্রতিটি বিষয় ডাব্লিউবিসিএস বা সিভিল সার্ভিস মাথার মধ্যে রেখে যেভাবে অ্যানালিসিস করছিলাম একদম পাই টু পাই, আজকে সেখানে কনস্টিটিউশনের পরের টপিক নিয়ে চলে এসেছি, যেখানে কনস্টিটিউশনের তৈরির গল্পগুলো দেখছিলাম। এবং মনে রাখবে, এটা কিন্তু আজকে শেষ টপিক, সংবিধান তৈরি হচ্ছে কীভাবে। অর্থাৎ আমরা ধীরে ধীরে সংবিধানের কোর জায়গায় চলে যাব পরের ক্লাস থেকে। চলো কথা না বাড়িয়ে আমরা আগে যতদূর পড়েছিলাম তার পরের পয়েন্ট থেকে শুরু করে দিই। আমরা আগের দিন ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম সংবিধান তৈরি হচ্ছে ব্রিটিশদের হাত ধরে। আমরা সেখানে দেখেছিলাম কোম্পানি রুল এবং ক্রাউন রুল। ঠিক আগের যে ক্লাসটা, সেই আগের ক্লাসে আমরা ক্রাউন রুল কীভাবে আসছে এবং কীভাবে পরপর আইনগুলো আসলো সেগুলো সম্বন্ধে অবগত হয়েছিলাম। যেখানে আমরা দেখেছিলাম যে 1858 সালে যখন সিপাহী বিদ্রোহ কমপ্লিট, মহাবিদ্রোহ কমপ্লিট, তারপর 58 সালে গুড গভর্নেন্স অ্যাক্ট বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের দ্বারা এই ক্রাউন রুল ইন্ডিয়াতে এস্টাবলিশ হচ্ছে। এবং আফটার দ্যাট ভাইস রয়, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এই পদটা কনভার্ট হয়ে যাচ্ছে ভাইস রয়ে। এবং তার ওপরে একজন ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার থাকবেন, যাকে বলা হচ্ছে ভারত সচিব বা সেক্রেটারি অফ স্টেটস অফ ইন্ডিয়া বলা হচ্ছে। এবং তিনি অ্যান্সারেবল থাকবেন ব্রিটিশ পার্লামেন্টের কাছে, এবং পার্লামেন্ট আনসারেবল থাকবে টু দ্য ক্রাউন অর কিং। তো সেইভাবে একটা রেসপন্সিবল অর অ্যান্সারেবল গভর্নমেন্ট এস্টাবলিশ করার প্রতিক্রিয়া নিচ্ছে। এবং ব্রিটিশ সরকার বলতে চাইছে যে না, এখন থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলে যাচ্ছে এবং আমরা তোমাদেরকে সুশাসন দেব। ওই চব্য যেভাবে হয়ে থাকে প্রতিবার সরকার আসার নাম করে, সেই চব্যটা তারাও করেছিল। এবং তারপরেই এই ভাইসরয় এবং সেক্রেটারি অফ স্টেটের আন্ডারে যে কাউন্সিল রাখা হলো, ইন্ডিয়ান কাউন্সিল, যার মারফতে দেশটা পরিচালনা করার জন্য আইন কানুন তৈরি করার চেষ্টা করা হলো, সেই নিরিখে ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট বারবার করে আসছে। 1861 সালে তার প্রথম অবতারণা, এবং তারপরে 1892 সাল আসছে। এবং তারপরে আমরা দেখেছিলাম যেটা রিফর্ম হচ্ছে 1909 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। ঠিক ভারতবর্ষে যখন বঙ্গভঙ্গ হয়ে যাবে তার পরবর্তীকালে, ততদিনে ইংরেজরা বুঝে গেছে যে গল্প পাকিয়ে গেছে, হিন্দু মুসলমানের একটা ভেদ রয়েছে। আমরা এই অবধি আগের দিনের ক্লাসে সমস্ত গল্প পুঙ্খানুপুঙ্খ কীভাবে কি আইন আসলো এবং আইনের ফলে কি হলো সেগুলো দেখে নিয়েছিলাম। তার উত্তরকালের গল্প নিয়েই আজকে আমাদের ক্লাস, যেখানে আমরা দেখব যে 1909 সালের পরবর্তীকালে যে আইন এসেছিল 1919 সাল, এটা আমরা আগের দিন দেখে নিয়েছিলাম। ঠিক আছে, তো মরলে মিন্টো সংস্কার যাকে আমরা মূলত বলে থাকি। এবং তারপরেই আমরা দেখেছিলাম এই মরলে মিন্টো সংস্কার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। তারপরে যেটা চলে আসছে সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন, অসহযোগ আন্দোলন বা নন কোঅপারেটিভ মুভমেন্ট। এই অসহযোগ আন্দোলন যখন শুরু হচ্ছে সেটা কিন্তু 1920 সালের সময়কাল। অলরেডি সেই সময় বিশ্বযুদ্ধ প্রথম, ওয়ার্ল্ড ওয়ার 1 ডান কমপ্লিট। সেই সময় ইংরেজরা বলেছিল যে ভারতীয় লোকজন যদি ব্রিটিশ সরকারকে সাহায্য করে তাহলে ভারতবর্ষকে ডমিনিয়ন স্ট্যাটাস দিতে হবে। এবার এখানে একটা প্রসঙ্গ বলে রাখা দরকার, এর মাঝে একটা গল্প চলে আসছে। যখন বিশ্বযুদ্ধ শুরু হবে, অর্থাৎ 1914 এই সময়কালটা, সেই সময় কিন্তু ইন্ডিয়াতে ব্যাক করছেন সাউথ আফ্রিকা থেকে গান্ধীজি। এবার গান্ধীজি ইন্ডিয়াতে প্রবেশ করার পর একটা বিশাল বড় পলিটিক্যাল চেঞ্জেস আসছে ইন্ডিয়াতে। তার কারণ গান্ধীজি নিজে লয়ার ছিলেন এবং তিনি পরিষ্কার বুঝতে পারছিলেন যে স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করবে ভারতবর্ষ, রাজনীতি চেতনা আসছে। তো ইন্ডিয়া কোনোদিন কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্স ওরমভাবে ডাইরেক্টলি হতে পারবে না। তার কারণ দেখো, ইন্ডিপেন্ডেন্সই যাবার আগে আরো দুখানা স্টেপ পাল্টাতে হয়। একটা, সেটা হচ্ছে পুরোপুরি কলোনিয়াল কান্ট্রি, অর্থাৎ তোমার উপনিবেশ দেশ। তার মাঝে তোমার এই উপনিবেশ দেশ থেকে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি যদি হতে হয়, তাহলে মাঝে একটা স্টেপ লাগে, সেটা হচ্ছে ডমিনিয়ন স্ট্যাটাস। অর্থাৎ একরকমভাবে বলা যেতে পারে স্বায়ত্ত শাসন। যে হ্যাঁ, আমরা ইংল্যান্ডের রাজা রানীকে মানত দেব, কিন্তু আমাদের দেশ কীভাবে পরিচালনা করবো সেটা আমরা রিসেট করবো, সেটা তোমরা রিসেট করবে না।
তোমাদের লোকজন থাকবে না, বরং আমরা সেটা পরিচালনা করব। তো গান্ধীজি বলেছিল যে হ্যাঁ, ইন্ডিয়ান লোকজন সাপোর্ট করবে বিশ্বযুদ্ধ 1-এ, খুব ভালো কথা, কিন্তু তোমাদের কথা দিতে হবে যে আমাদের কিন্তু ডমিনিয়ন স্ট্যাটাস দিয়ে দিতে হবে। এবং এই যে নতুন কনসেপ্ট, সেই নিরিখে ন্যাশনাল কংগ্রেস অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ সাল 1885 সাল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এই যে নতুন দৃষ্টিভঙ্গি গান্ধীজির নেতৃত্বে হচ্ছে, গান্ধীজি জনপ্রিয় হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে, অসহযোগ আন্দোলন পরবর্তীকালে খিলাফত মুভমেন্ট ঢুকে পড়ছে এর মধ্যে। তো সেই নিরিখে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বুঝতে পারছে যে গান্ধীজির লজিকগুলো কিন্তু একেবারেই অযৌক্তিক নয়। তো সেই নিরিখে তারাও ডমিনিয়ন স্ট্যাটাসের জন্য দাবি দাওয়া করে দিচ্ছে যে ডমিনিয়ন স্ট্যাটাস দরকার, ফার্স্টে ইন্ডিপেন্ডেন্স আমরা ওরমভাবে পাবো না। তো সেই নিরিখে যখন প্রচণ্ড প্রেশারাইজ করা হচ্ছে, প্রচণ্ড চাপ দেওয়া হচ্ছে, তখন ইংরেজরাও বুঝতে পারছে যে না, এদের চোখ কান খুলে যাচ্ছে, মুশকিল। সেই নিরিখে তারা কিন্তু এই আইনটা এনেছিল 1919 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যাকে আমরা মডেল সংস্কার বলছি। কিন্তু সেখানে ডমিনিয়ন স্ট্যাটাস দিল কিন্তু না, সেটা কিন্তু ডমিনিয়ন স্ট্যাটাসকে কিন্তু যে বলেছিল ব্রিটিশ সরকার দিয়ে দেবে, সেটা কিন্তু দিল না। স্বাভাবিক, কারণ তখন তবে তারা কলোনি তৈরি করে ফেলেছে, দিল না। এইবারই একের পর এক কিন্তু জাতীয়তাবাদী আন্দোলন ভারতবর্ষে বৃদ্ধি পাচ্ছে, শিক্ষা এগিয়ে এসছে, মানুষ চোখ কান খুলে গেছে, নিজের অধিকার বুঝতে শুরু করে দিচ্ছে, ছাত্র সমাজ, শিক্ষিত যুব সমাজ এগিয়ে আসছে, মেয়েরাও এগিয়ে আসছে। ক্ষুদিরাম বসু টসু তো তখন থেকেই লড়াই শুরু করে দিচ্ছে। বুঝতেই পারছো এই কোন প্রেক্ষাপটের গল্প। পাঞ্জাবে বিদ্রোহ চলছে, বাংলার প্রতিটা আঙিনায় বিদ্রোহ চলছে, সারা দেশ জুড়েই তখন কিন্তু বিদ্রোহ হচ্ছে। একদিকে নারীর অধিকার, সমাজ সংস্কারমূলক গল্পগুলো, পেপার, নিউজ পেপার বা ম্যাগাজিন, তাদের একটা জার্নি, পত্রিকার জার্নি, বিভিন্ন রকম সভা তৈরি হচ্ছে, সেগুলো তোমার মডার্ন হিস্ট্রিতে পড়ে থাকো। ন্যাচারালি দেশ জাগা শুরু হয়ে গেছে, তো খুব বেশি পিছিয়ে থাকা যাবে না। ঠিক এরই পরবর্তীকালে নানা রকম যখন দাবানোর চেষ্টা করছে ব্রিটিশ সরকাররা, তখন ভারতীয় লোকজন কিন্তু আইনি কথা বলছে যে আমাদেরকে এই স্টেপগুলো দিতে হবে। এই নিরিখেই আমাদের পরের আইন যেটা আনতে পড়তে হবে, সেটা হচ্ছে 1919 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 সাল, 1909 সালের দিকে তোমার হয়ে যাচ্ছে মন্ডলেমেন্ট সংস্কার, এবং তারপরে 1919 সালে আসছে এইরই প্রেক্ষাপটে তোমার সেক্রেটারি অফ স্টেট যিনি ছিলেন, অর্থাৎ ভারত সচিব, তার নাম হচ্ছে এডউইন মন্টেগু, আর যিনি ভারতবর্ষের ভাইসরয় ছিলেন তিনি হচ্ছেন লর্ড চেমসফোর্ড। এই দুজনের যুক্তি বুদ্ধিতে আবার চলে আসছে তোমার মন্টেগু চেমসফোর্ড সংস্কার, যাকে বলা হচ্ছে অন্যরকম ভাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 সাল। এবং এই যে আইন পাশ হচ্ছে 1919 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, সেটা কার্যকরী হচ্ছে 1921 সালে। অর্থাৎ এর মাঝখানে কিন্তু অলরেডি অসহযোগ আন্দোলন শুরু হয়ে যাচ্ছে 1920 সাল থেকে। ঠিক আছে, যাই হোক, তো সেই নিরিখে একটু তো চেঞ্জেস আসবেই এই মন্টেগু চেমসফোর্ড আইনের দ্বারা, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যাকে আমরা অন্য নামে ডাকছি। সেই কারণে এটা কিন্তু সংবিধান যে ভারতবর্ষে তৈরি হচ্ছে, তার ডেভেলপমেন্ট হচ্ছে, তার বলতে পারা যায় আরেকটা পদক্ষেপ হয়ে গেল এই আইন দ্বারা। কি পদক্ষেপ হলো স্যার? এই আইন দ্বারা কি কি করা হলো? টু রিডিউস সেন্ট্রালাইজ কন্ট্রোল, অর্থাৎ যে ভাইসরয়ের যে কর্তৃত্ব ছিল ইন্ডিয়ান কাউন্সিল দ্বারা, তার কর্তৃত্বটাকে, তার মানে কন্ট্রোলটাকে একটু কমানো হচ্ছে। দ্য অ্যাক্ট ক্লিয়ারলি ডিস্টিংগুইশ বিটুইন সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল সাবজেক্ট, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য তালিকা তৈরি হয়ে গেল এই আইন দ্বারা। যেমন আজকে আমরা পড়ি কি, 3টে তালিকা রয়েছে, কনকারেন্ট লিস্ট যুগ্ম তালিকা, ইউনিয়ন লিস্ট কেন্দ্র তালিকা, এবং স্টেট লিস্ট রাজ্য তালিকা। এই যে তালিকা কনসেপ্টগুলো, সেটা কিন্তু এই জায়গা থেকে শুরু হয়ে যাচ্ছে। প্রভিন্সিয়াল ম্যাটার্স ওয়ার ফার্দার ক্যাটাগরাইজড ইনটু ট্রান্সফার্ড অ্যান্ড রিজার্ভড সাবজেক্টস। বেশ কিছু জায়গা থাকলো যেখানে প্রভিন্সিয়াল যে বিষয়গুলো, অর্থাৎ আঞ্চলিক বা রাজ্য তালিকা, তার মধ্যে বেশি কিছু জায়গা থাকলো যেগুলোর মধ্যে আবার কিছু কিছু বিষয় আছে যেটা হস্তান্তরযোগ্য, আবার কিছু কিছু সংরক্ষিত জায়গা আছে। ট্রান্সফারেবল সাবজেক্ট কোনগুলো? ট্রান্সফারেবল সাবজেক্ট হচ্ছে যেমন এডুকেশন, হেলথ, এইগুলোকে অ্যাডমিনিস্টার করবে ভারতীয় মন্ত্রীরা, ইন্ডিয়ান মিনিস্টার্স, যারা আর কি তোমার ওই মেম্বার হচ্ছেন। মিনি পার্লামেন্ট আগের দিনে আমরা বলে দিয়েছিলাম, যারা দেখোনি তারা কিন্তু আগের কাছে দেখে নিও বাবা। আর টু দ্য প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল, মানে আঞ্চলিক যে কাউন্সিল ছিল সেখানকার যারা মেম্বার,
তারা যারা পার্টিকুলার ডিপার্টমেন্টের মন্ত্রী হচ্ছেন, কারণ তার আগেই তো পোর্টফোলিও সিস্টেম চলে আসছে, তারা পার্টিকুলার এই এডুকেশন আর হেলথ বিষয়টাকে দেখভাল করতে পারে। এটা হচ্ছে তোমার ট্রান্সফারেবল সাবজেক্ট। অন্যদিকে এই যে রিজার্ভ সাবজেক্ট যেটা রয়েছে, এটা কিন্তু পুরোপুরি আবার এই যে ভাইসরয় তার আন্ডারে কে আছে, প্রভিন্সিয়াল গভর্নররা, অর্থাৎ ছোট লাট যারা, তারা ডাইরেক্ট মনিটরিং করবে। তার মানে ডাইরেক্ট মনিটরিংটা কোথাও না কোথাও কিন্তু লিঙ্ক আপ হয়েই থাকলো। কোন বিষয়গুলো? যেমন ল অ্যান্ড অর্ডার বিষয়, অর্থাৎ আইন কানুন বিষয়টা পুরোপুরি দেখভাল করবে কে, এক্সিকিউটিভ কাউন্সিল আর গভর্নর। তার মানে তারা তো আবার রিপোর্ট করবে, দে আর অলসো মানে অ্যান্সারেবল, বা দে ওয়ার অ্যান্সারেবল টু দ্য ভাইসরয়। প্রকারান্তরে ভাইসরয়ের কিন্তু কর্তৃত্ব রয়েই গেল। দিস অ্যারেঞ্জমেন্ট কেম টু নোন অ্যাজ ডায়ারার্কি। এই যে বিষয়টা, একেই বলা হচ্ছে ডায়ারার্কি। তো ডায়ারার্কি কি জিনিস? ডায়ারার্কিটা হচ্ছে এই জিনিস। তোমরা অনেকে হয়তো বুঝতে পারো না ডায়ারার্কি, তো মনে রাখবে ডায়ারার্কি কোন আইন দ্বারা এস্টাবলিশ হচ্ছে, এই মন্টেগু চেমসফোর্ড রিফর্ম বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1990। ডুয়াল রোল, তো ডায়ারার্কি যার মানে হচ্ছে ডুয়াল রোল, এইটা কিন্তু আসছে এখান থেকে। এবং এই যে ডায়ারার্কি শব্দটা, এটা গ্রিক শব্দ থেকে আনা হচ্ছে, যার মানে হচ্ছে ডায়ার আর্ক, ডুয়াল রোল বা ডুয়াল রুল, এখান থেকে ব্যাপারটা আসছে। ঠিক, চলো পরের পয়েন্টে চলে যায়। দ্য অ্যাক্ট অলসো বর্ডেন্ড কমিউনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ সাম্প্রদায়িকতার ভিত্তিতে যে 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 আসন সীমিত ছিল রাজ্য এবং কেন্দ্রের যে আইন কক্ষগুলোতে এবং প্রশাসনিক কক্ষগুলোতে, এক্সিকিউটিভ কাউন্সিল এবং লেজিসলেটিভ কাউন্সিল, সেখানে কিন্তু সাম্প্রদায়িকতার ভিত্তিতে প্রতিনিধিত্ব বাড়িয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, সেপারেট ইলেক্টোরেটস, নট অনলি মুসলিম, যেটা আগে শুধুমাত্র মুসলিমদের জন্য আলাদা করে দেওয়া হয়েছিল, সেটা এবার আরো টুকরো টুকরো হচ্ছে। শিখদের জন্য, ইন্ডিয়ান খ্রিস্টানদের জন্য, অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য এবং ইউরোপিয়ানদের জন্য। তার মানে ইন্ডিয়ার যে মানুষজন, তাদেরকে আরো ভেঙে ভেঙে টুকরো করে দেওয়া হচ্ছে। ভোটিং রাইটস however were limited to a narrow franchises based on property ownership, tax payments, educational qualification, শিক্ষাগত যোগ্যতা, কে কী রকমভাবে ব্রিটিশ সরকারকে ট্যাক্স দেয়, কার কতখানি সম্পদ রয়েছে, এই সমস্তর ওপর ডিপেন্ড করে যেসব ইন্ডিয়ানরা, সেটা হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টিয়ান হোক কিংবা ইউরোপিয়ান হোক, এদের ওপর ডিপেন্ড করে, শিখ হোক, এদের ওপর এরা যে ইন্ডিয়ান ওই মিনি পার্লামেন্টে বা আঞ্চলিক প্রভিন্সিয়াল যে গভর্নমেন্ট ছিল, সেখানে যে তারা মেম্বারশিপ পেত, তাদের যে ভোটিং রাইট থাকবে কি থাকবে না, তার এই বিষয়গুলোর ওপর ডিপেন্ড করতো। কতখানি সম্পদ রয়েছে, কতখানি তারা ব্রিটিশ সরকারকে ট্যাক্স দেয়, কতখানি তাদের শিক্ষাগত যোগ্যতা, এইগুলোর ওপর আবার ভোটার রাইটস থাকছে। তার মানে প্রকারান্তরে ওই কলমে নাচানো ব্রিটিশ সরকার আর কি। বাট কনসেপ্ট ধীরে ধীরে গ্রো করছে। Additionally, the Act established the High Commissioner for India in London. লন্ডনে ভারতবর্ষের জন্য হাই কমিশনার মানে রাষ্ট্রদূত নিযুক্ত হচ্ছে। কি জন্য? টু হ্যান্ডেল সার্টেন অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনস প্রিভিয়াসলি ম্যানেজড বাই দ্য সেক্রেটারি অফ স্টেট। যে বিষয়গুলোতে সেক্রেটারি অফ স্টেট দেখভাল করত, এই আইনের দ্বারা কিন্তু ভেরি ফার্স্ট টাইম হাই কমিশনার নিযুক্ত হচ্ছে ইন্ডিয়ার জন্য, যে ইংল্যান্ড বা লন্ডনে পোস্টেড থাকবে। যে কি করছে ভাইসরয় বা তার প্রভিন্সিয়াল গভর্নররা বা ওখানকার আইন কক্ষের লোকজন, এই কমিউনিকেশনগুলো এবার সেক্রেটারি অফ স্টেটের জায়গায় কি করবেন? হাই কমিশনার করবেন। হাই কমিশনার কনসেপ্টটা কোন আইনের দ্বারা আসলো? 1919 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা মন্টেগু চেমসফোর্ড রিফর্ম দ্বারা। অ্যানাদার ইম্পর্টেন্ট ফিচার্স ওয়াজ দ্য সেপারেশন অফ প্রভিন্সিয়াল বাজেট, অর্থাৎ আঞ্চলিক যে গভর্নরশিপ যেগুলো ছিল, লেজিসলেটিভ হাউস যেগুলো ছিল, প্রভিন্স যেগুলো ছিল, এই প্রভিন্সগুলোর জন্য বা রাজ্যগুলোতে উন্নয়ন করার জন্য যে বাজেট লাগবে, তার জন্য বাজেট সেখানকার লোকজনই করতে পারে, এবং কেন্দ্রের বাজেট এবং রাজ্যের বাজেট আলাদা হয়ে যাচ্ছে, এই বিষয়টা কিন্তু এই আইনের দ্বারা আসে। তো সেপারেশন অফ প্রভিন্সিয়াল বাজেট ফ্রম দ্য সেন্ট্রাল বাজেট, এটা কিন্তু কোন আইনের দ্বারা আসছে? আজকে যেটা দেখতে পাও, রাজ্য সরকার বাজেট করে, কেন্দ্র সরকার বাজেট করে, এই যে কনসেপ্টটা কোন আইনের দ্বারা আসছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। তো এই বিষয়গুলো বাবা একদম খুব ডেপথে, খুব খেয়াল করে যদি না পড়ো, পরীক্ষা হলে কিন্তু নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে। গ্রান্টিং প্রভিন্সেস দ্য অথরিটি টু ফ্রেমিং অ্যান্ড ইমপ্লিমেন্ট দেয়ার ওন ফিনান্সিয়াল পলিসিস ফর দ্য ফার্স্ট টাইম, অর্থাৎ রাজ্য বা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট তারা তাদের অঞ্চলের ঠিকঠাক ডেভেলপমেন্টের জন্য বা তাদের
অ্যাডমিনিস্ট্রেশনের জন্য যে ফিনান্সিয়াল পলিসি নিতে পারে নিজের মতো করে, সেই রাইটটাও পাচ্ছে তারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 দ্বারা। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট এগুলো কিন্তু। তাহলে 1 হাই কমিশনার, 2 ফিনান্সিয়াল পলিসি, 3 ডায়ারার্কি সিস্টেম, 3 স্টেট লিস্ট আর কেন্দ্র লিস্ট আলাদা হয়ে যাচ্ছে, রিজার্ভ রেশিও কিংবা আমাদের এই ট্রান্সফারেবল সাবজেক্টস এগুলো এসে যাচ্ছে, বা সেন্ট্রালাইজেশনের যে পাওয়ার কমছে, ডিসেন্ট্রালাইজ দেখে না আবার একটু ঘুরছে। এই সমস্ত কিছু কিন্তু হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 উর্ফ মন্টেগু চেমসফোর্ড রিফর্ম। এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। বেশ, কিন্তু ডমিনিয়ন স্ট্যাটাস কি স্যার পেলো? এই যে আমি একটু আগেই বললাম যে গান্ধীজি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এরা বলছো ডমিনিয়ন স্ট্যাটাসের দাবি রাখছিল, এটা কি হলো? না স্যার, হলো না, হলো না। তাহলে স্যার গল্পটা আসলো বিদ্রোহ, অসহযোগ আন্দোলন হয়ে গেল, দাবি দাওয়া করলো, আদৌ কোনো কাজ দিল না। দেন মানুষজন একটু বিরক্ত, ইন্ডিয়ান লোকজন যথেষ্ট বিরক্ত। বেশ, তাদেরকে দাবি দেওয়া হচ্ছে ডমিনিয়ন স্ট্যাটাস দাও, ডমিনিয়ন স্ট্যাটাস দাও। ডমিনিয়ন স্ট্যাটাসটা কিছুতেই আর দেয়ার কোনো লক্ষণ নেই, বরং জোর জুলুম ব্রিটিশদের বেড়ে যাচ্ছে শেষ মেশ। এবং প্যারালালি জানো, এই সময়তে কিন্তু আইন অমান্য আন্দোলনের অবতারণা হচ্ছে। আইন অমান্য আন্দোলন, সিভিল ডিসঅবিডিয়েন্স মুভ, এর অবতারণা এইবার আসে। এই আন্দোলনে একটা বড়সড় ভূমিকা নিয়েছিল কংগ্রেস রেডিও। তো সারা দেশের মারফত মানুষজনকে জানানো হচ্ছে যে তোমরা আর এই ব্রিটিশদের আইন টাইন মেনে কি করবে, তোমার তো ডমিনিয়ন স্ট্যাটাসটাই দিচ্ছে না। সারা দেশে ব্রিটিশদের তৈরি করা আইন লঙ্ঘন করার একটা প্রবণতা বেড়ে যাচ্ছে। ব্রিটিশরা কোনো রকমভাবে যেন চাপকে আর সহ্য করতে পারছে না। বাংলায় এবং পাঞ্জাবে সারা ভারতবর্ষে সশস্ত্র বিপ্লব বেড়ে যাচ্ছে। ইংরেজদের বন্দুকে বন্দুক ঠেকিয়ে লড়াই করার সাহস পড়ে যাচ্ছে। তো তোমরা ইতিহাস গল্পে পড়ো। তো এই ফেজটা চলছে 1930 থেকে শুরু করে 1934 এই ফেজে। এবং মনে করে রাখো, এই সময় কিন্তু রাউন্ড টেবিল মিটিং আসছে। যে পরিমাণে বিদ্রোহ ছড়াচ্ছে, তো ব্রিটিশ লোকজন একটু ভয় পাচ্ছে। রাউন্ড টেবিল যে কনফারেন্স, এইটা পরপর 1বার 2বার 3বার ডাকছে। 1930-31, 1931-32 এবং 1932-33 পরপর 3বার ডাকছে। সেকেন্ড টাইমে 1বার মাত্র গেছিল গান্ধীজি, আর কোনোবার যায়নি। তো মনে রাখতে হবে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এখানে কিন্তু পারফর্ম করেনি। অর্থাৎ ডমিনিয়ন স্ট্যাটাস পাওয়ার যে দাবি, সেটা কিন্তু খুব জোরালো হয়ে গেছিল। মূলত এই আইন অমান্য আন্দোলন বা সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, এটা দুটো পর্যায়ে হচ্ছে, 1930 থেকে 1932, আবার কিছুদিনের গ্যাপ নিয়ে 1932 থেকেই আবার 1934। পরেরটা আরো জোরদার হয়ে গেছিল। নারীরাও যথেষ্ট বড় রকমের ভূমিকা নিয়ে নিয়েছিল। শ্রমিক আন্দোলন চলে আসছিল, ছাত্র আন্দোলন বেশি করে মুভমেন্ট হচ্ছে, ঠিক আছে। সংস্কার আন্দোলন এবং ভারতের স্বাধীনতা আন্দোলন যেন মিলেমিশে গেছিল, একাকার হয়ে গেছিল। ইংরেজ সরকার বাধ্য হলো। বেশ, এই যখন আন্দোলনগুলো হচ্ছে, তার আগ দিয়ে আরো কতগুলো গল্প আছে। যেমন 1927 সালে সাইমন কমিশন আসছে যে ভাই ডমিনিয়ন স্ট্যাটাস বলছে, তো ওরা ওইটা তো মানছে না। ওরা বলছে তোমাদের সমস্যাটা কি, তোমরা বলো না, তোমাদের সমস্যাগুলো মোকাবিলা করে দেবো। সাইমন কমিশন পাঠাচ্ছে। সাইমন কমিশনের সমস্ত কিছু লোকজন শ্বেতাঙ্গ ছিল। ভারতীয় লোকজন বললো ভাই তুমি তো বিদেশি লোকজন, তুমি তো দেশের সমস্যা বুঝতেই পারবে না, তো তোমাকে কথা শুনবো কেন? সাইমন কমিশন গো ব্যাক হয়ে গেল আইন অমান্য আন্দোলন। এগুলো হয়েছিল স্যার। শেষ মেশ যখন কোনো রকম ভাবেই চিরে ভিজছে না, চলে আসছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, and that is the bold step to making constitution of India. ব্রিটিশ সরকার শেষমেশ দেখলো যে যেভাবে আন্দোলন ছড়িয়ে গেল, এই আন্দোলনকে যদি একটু থামাতে হয়, তাহলে ডমিনিয়ন স্ট্যাটাসকে ওরকম ভাবে না দিয়ে প্রকারান্তরে দেওয়ার চেষ্টা করে, যাতে একটু করেও থামে। প্রকারান্তরে কি কি দিল এই আইন দ্বারা ব্রিটিশ? মেজর কনস্টিটিউশনাল চেঞ্জেস আনলো, সাংবিধানিক বেশ কিছু
চেঞ্জেস আনছে এই দ্বারা, এই আইনের দ্বারা, ঠিক আছে। যেখানে এই আইনের মধ্যে 321খানা সেকশন থাকছে এবং 10খানা শিডিউল থাকছে। তার মানে ইটসেলফ এই আইনটা একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে তৈরি করে দিচ্ছে এই আইনটার বেস লাইন। অর্থাৎ ভারতবর্ষ যে আধা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে রয়েছে, অর্থাৎ কেন্দ্র রাজ্যের যে সমন্বয় রয়েছে, এইটাকে আরেকটু স্ট্রং করে দিচ্ছে গভর্নমেন্ট অ্যাক্ট 1935 এই আইন। কিভাবে করলো স্যার? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এই আইন দ্বারা করলো কি, অল ইন্ডিয়া ফেডারেশন তৈরি করছে, which would include both British provinces and princely states। অর্থাৎ ব্রিটিশ লোকজনের যে অঞ্চল ছিল ভারতবর্ষে, যেটা ক্যাপচার করেছিল কলোনি, আর প্রিন্সলি স্টেট, সেইগুলোকে সব এক জায়গায় জড়ো করে দিচ্ছে, করে দিয়ে বলছে অল ইন্ডিয়া ফেডারেশন করে দিচ্ছে। দিস ফেডারেশন নেভার কেম ইনটু ইফেক্ট অ্যাজ মোস্ট প্রিন্সলি স্টেট ডিক্লাইন টু জয়েন। যদিও এই যে একটা জয়েন্ট ভেঞ্চার করার চেষ্টা করছে, যে দেশীয় রাজন্যবর্গ এবং ব্রিটিশদের অধিকৃত যে কলোনি উপনিবেশ স্থাপন হয়েছে ভারতবর্ষে, তখন সারা ভারতবর্ষ জুড়ে সবটাকে নিয়ে অল ইন্ডিয়া ফেডারেশন করতে চাইলো, এটা কিন্তু পুরোপুরি সুফল পেল না। তার কারণ এখানে প্রিন্সলি টেস্টটা জয়েন করলো না। ওয়ান অফ দ্য কি ফিচার্স অফ দিস অ্যাক্ট ওয়াজ দ্য ডিভিশন অফ লেজিসলেটিভ পাওয়ার্স বিটুইন সেন্টার অ্যান্ড প্রভিন্সেস থ্রু সেপারেট লিস্ট। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো এই আইন দ্বারা, সেটা হচ্ছে আইন তৈরি করার ক্ষমতা কেন্দ্র এবং রাজ্যের তিনটে আলাদা আলাদা বিষয় আলাদা আলাদা করে দিল। মানে যেটা আজকে আমরা প্রকৃত অর্থে দেখতে পারি, ডাইরেক্ট যেটা দেখেছিলাম, কিন্তু তারপরে একদম যেটা আজকের যে কাঠামো, কেন্দ্র রাজ্যের যে কাঠামো এবং যুগ্ম তালিমের কাঠামো, সেটা কিন্তু এই আইন দ্বারা ডাইরেক্টলি আসছে। যুগ্ম রাষ্ট্রীয় কাঠামো, যাকে আমরা বলছি মানে কেন্দ্রের আইন, ফেডারেল লিস্ট, যেখানে কেন্দ্রের কাছে প্রায় 59টা বিষয় ছিল। রাজ্য তালিকা, প্রভিন্স লিস্ট, সেখানে রাজ্যের কাছে প্রায় 54খানা বিষয়বস্তু ছিল, যারা তার ওপর কাজকর্ম করতে পারবে, আইন তৈরি করতে পারবে বা তারা মনিটরিং করতে পারবে। আর একটা যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট, সেখানে কেন্দ্র রাজ্য যৌথভাবে 36খানা বিষয়ের ওপর কর্তৃত্ব করতে পারে। অর্থাৎ এই যে আজকে কেন্দ্র রাজ্যের সম্পর্ক, যে সংবিধানে আমরা পরবর্তীকালে চ্যাপ্টারগুলোতে পড়বো, সেন্টার স্টেট রিলেশন, ঠিক আছে, এই বিষয়টা ডাইরেক্টলি চলে আসছে এই আইন। এটা প্রথম। তার মানে ভারতবর্ষ ফেডারেল হচ্ছে, যুক্তরাষ্ট্র কাঠামো পাচ্ছে কোন আইন দ্বারা? ডাইরেক্টলি বলে দেবো আমরা 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এর দ্বারা। বেশ কিছু সময় থাকবে, বেশ কিছু বিষয় থাকবে যেখানে ভাইসরয় তাদের ইচ্ছাধীন বা ঐচ্ছিক কিছু ক্ষমতা রাখবে নিজের হাতে, যেমন প্রেসিডেন্টের কাছে কিছু থাকে। অর্থাৎ এনি সাবজেক্ট নট লিস্টেড ইন দ্য 3 ক্যাটাগরিজ, অর্থাৎ কেন্দ্র, রাজ্য এবং যুগ্ম তালিকায় যে বিষয়গুলো ডাইরেক্ট পড়ছে না, সেইগুলো এনজয় করবে কে? ভাইসরয় নিজে। তাকে সেটা ইচ্ছাধীন ক্ষমতা বলবো। এছাড়া কি করা হলো এই আইনের দ্বারা? অ্যাবলিশন অফ ডায়ারার্কি, ডায়ারার্কিকে বাদ দিয়ে দেওয়া হলো। অর্থাৎ ওই যে পার্টিকুলার বলা হলো না, রিজার্ভ লিস্ট, ট্রান্সফারেবল লিস্ট, এগুলো সব বাদ দিয়ে দেওয়া হচ্ছে এবং ফেডারেল স্ট্রাকচারে কনভার্ট করে দেওয়া। তাহলে ডায়ারার্কি কোন আইনের দ্বারা আসছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 দ্বারা, অর্থাৎ মন্টেগু চেমসফোর্ডের দ্বারা। ডায়ারার্কি চলে যাচ্ছে কোন আইনের দ্বারা? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935। It was replaced with provincial autonomy, granting provinces the power to act as self-governing administrative units within their defined domains. অর্থাৎ প্রতিটি নির্দিষ্ট অঞ্চলের জন্য তাদের সেই অঞ্চলের যে সরকার, তারা সেখানকার পুরোপুরি গভর্নিং সিস্টেমকে মনিটরিং করবে। These enable elected provincial governments to have a greater control. স্বাভাবিকভাবেই যারা মেম্বার হয়ে আসছিল, যারা ইলেকশন চলছিল আঞ্চলিকভাবে, তাদের কর্তৃত্ব বেড়ে যাচ্ছে। লোকাল অ্যাফেয়ার্সে তাদের কর্তৃত্ব বেড়ে যাচ্ছে, লোকাল অ্যাফেয়ার্সে তাদের কর্তৃত্ব বেড়ে যাচ্ছে, তারা আঞ্চলিক মেম্বারশিপ পেয়েছিল। তো দ্য গভর্নর স্টিল রিটেন সিগনিফিক্যান্ট পাওয়ার, যদিও আঞ্চলিক ক্ষেত্রগুলোতে বা প্রাদেশিক জায়গাগুলোতে গভর্নরের কিন্তু যথেষ্ট রকমভাবে পাওয়ার ছিল, স্পেশালি যখন এমার্জেন্সি প্রায়শই আসছে, কারণ বিপ্লব আসছে,
আর যখন বিপ্লব আসে তখন তারা দুমদে রাখা ফিনান্স এবং ল অ্যান্ড অর্ডার ব্যাপারে এই গভর্নররা মাতব্বরি করছে। তার মানে একটা পাওয়ার দেওয়া হচ্ছে আঞ্চলিক মেম্বারদেরকে ঠিক কথাই, কিন্তু গভর্নররা ছোটলাটরা কিন্তু লাটগিরি করেই গেছেন। এরপরে দাবি আসছে আরেকটার, যে তোমরা যে স্বাধীনতা স্বাধীনতা বলে লাফাচ্ছ, ডমিনিয়ন স্ট্যাটাস বলে লাফাচ্ছ, তোমরা যে দেশ চালাবে বলে বলছো, তোমাদের সংবিধান কোথায়? তখন ইন্ডিয়ানদের একটা টনক নড়ছে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আসার আগেই দেশের স্বাধীন দেশের জন্য স্বাধীন সংবিধান থাকা দরকার, এটার প্রয়োজন ভারতীয় নেতৃত্ববর্গও বুঝে গেছিল এবং তারই দাবি ধীরে ধীরে উঠছিল। কীরকম? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এটা আসার আগ দিয়েই প্রথম ভারতের জন্য যেটা সংবিধান থাকতে হবে সে কথা যিনি প্রথমবারের জন্য বলছেন আর কেউ নয়, তিনি হচ্ছেন এম.এন. রয়। 1934 সালে তিনি দাবি প্রথমবারের জন্য তুলছেন। অর্থাৎ তিনি প্রথমবারের জন্য সংবিধান থাকতে হবে বা দেশে একজন সংবিধান সভা থাকতে হবে, তার আইডিয়া তিনি প্রথম জেনারেট করছেন। কে করছেন? এম.এন. রয়। 1935 সালে এই আইডিয়াটাকে ভালোভাবে নিয়ে নিচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং অফিসিয়ালি নিচ্ছে, এবং তারা এর ভারতবর্ষে যে সংবিধান সভা থাকা দরকার, গণপরিষদ থাকা দরকার, তার অফিসিয়াল দাবি দেওয়া তুলছে ইন্ডিয়ান ন্যাশনাল। তারই ঠিক পরে 1938 সালে জওহরলাল নেহরু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হয়ে তিনি ঘোষণা করছেন, দ্য কনস্টিটিউশন অফ ফ্রি ইন্ডিয়া মাস্ট বি ফ্রেম। দেশের জন্য, স্বাধীন দেশের জন্য স্বাধীন সংবিধান অবশ্যই তৈরি করা দরকার, উইদাউট আউটসাইড ইন্টারফারেন্স। কোনো রকমভাবে যেন বাইরের কোনো শক্তি আমাদের দেশের স্বাধীন সংবিধানকে কোনো রকমভাবেই কিন্তু প্রভোকেশন করতে পারে। এবং তার জন্য দরকার কি? গণপরিষদ। এটা হবে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজির দ্বারা ইলেক্টেড মেম্বার, যারা গণপরিষদে আসবে তারাই দেশের সংবিধান তৈরি। 1940 সালে এরই ভিত্তিতে ব্রিটিশ গভর্নমেন্ট করছে আগস্ট অফার দিচ্ছে। এবার এখানে একটা বড় সড়ো প্রেক্ষাপট আছে 1940 সালের গল্পে। প্রেক্ষাপট স্যার 1940 সালের গল্প বললেই বুঝতে হবে ততদিনে একটা গল্প চলে আসে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 2। 1940 থেকে 45 সালে চলেছে, তোমরা জানোই সেটা। তো যখন দেশীয় যারা রাজনীতিবিদ তারা যখন বলছে আমাদের স্বাধীনতা চাই বা ডমিনিয়ন স্ট্যাটাস চাই, যখন তখনও বলে যাচ্ছে যে আমাদের এই দাবিগুলো তোমরা মানছো না, আমাদের এই বিকাশ হচ্ছে না, তো ব্রিটিশ সরকার, ব্রিটিশ ইন্ডিয়ান গভর্নমেন্ট তারা বলছে তোমাদেরকে এগুলো দেবো সব, তুমি একটা কাজ করো, আবার বিশ্বযুদ্ধ আসছে, তারা দেশীয় লোকজন তারা যেন এখন ব্রিটিশদের এগেনস্টে আর কোনো বিদ্রোহ আন্দোলন না করে, তারা বরং ফুল ফ্লেজলি প্রথম বিশ্বযুদ্ধে যেমন সাহায্য করেছিল তেমনই জন্য এই বিশ্বযুদ্ধ সাহায্য করে। এই অফারটা কে দিচ্ছে? এই অফারটা দিচ্ছে তৎকালীন ভাইস রয়, তার নাম হচ্ছে লর্ড লিনলিথগো। গান্ধীজি কংগ্রেস মুসলিম লীগের লোকজনকে ডাকছে, তোমরা আবার সাপোর্ট করো, দিয়ে দাও। গান্ধীজি বলছে না 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 না, আপুলিশ, আগের বার খেলেছি মানে এবারই খেলতে হবে, তোমরা আবার আপুলিশ করে দিয়ে বেরিয়ে যাবে, ডমিনেন্স দেবে না, এটা হতে পারে না। তো লর্ড যে অফারটা দিয়েছিল সেটা ছিল 8ই আগস্ট। এই জন্য একে বলা হয় আগস্ট অফার। 1940 সালে এই অফারটা দিচ্ছে যে তোমরা সাহায্য করো, তোমরা বিদ্রোহ করো না, তোমাদের দিয়ে দেবো। কিন্তু কোনো রকমভাবে এইগুলো করছে না, বরং উল্টে ভারতীয় নেতৃত্ববর্গ বলছে যে না, আমাদের দেশের জন্য আমরা এবার বুঝে নেবো, তোমাদের আর বুঝতে হবে না, আমরা গণপরিষদ তৈরি করব এবং আমরা ঠিকঠাকভাবে দেশ চালিয়ে নেব। ঠিক এরই পরে যখন ইংরেজরাদের কথা শুনলো না ইন্ডিয়ান লোকজন, নিজেদের মতো করে তৈরি করার চেষ্টা করবে, শুরু হয়ে যাচ্ছে প্যারালালি আরেকটা আন্দোলন, যাকে বলা হচ্ছে যে তোমরা অনেক শুধু শর্তের পর শর্ত চাপিয়েছ, তোমরা এবার ভাই পুরোপুরি বিদায়, হয়তো পুরোপুরি বিদায় হও। শুরু হয়ে যাচ্ছে ভারত ছাড়ো আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট। 1942 সাল। ঠিক এরপরই 1942 সালে যখন এই দাবি দাওয়াগুলো আসছে, আন্দোলন আসছে, শুরু হচ্ছে, ব্রিটিশ লোকজন দেখছে যে না, এরা শেয়ানা হয়ে গেছে, এদের তাহলে গণপরিষদ তৈরি করে দেওয়ার ব্যবস্থা করতে হবে।
কাকে পাঠানো যায়? ক্রিপসকে পাঠানোর চেষ্টা। ক্রিপস আসছেন। ক্রিপস এসে তিনি কতগুলো প্রপোজাল দিচ্ছেন ভারতবর্ষের লোকজন। ড্রাফট প্রপোজাল ফর ফ্রেমিং অ্যান ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশন টু অ্যাডপ্ট আফটার ওয়ার্ল্ড ওয়ার টু। তোমরা একটা খসড়া সংবিধান লেখো, আমরা সেটা ওয়ার্ল্ড ওয়ার টু এর পরে পড়ে দেখব। ইট ওয়াজ রিজেক্টেড বাই দ্য মুসলিম লীগ। মুসলিম লীগ বলছে না, কংগ্রেসের তো সাপোর্টার বেশি, হিন্দু জনসংখ্যা বেশি, আমরা সব ক্রিপসের প্রপোজালকে মানব না। হুইচ ওয়ান্টেড ইন্ডিয়া টু বি ডিভাইডেড। মুসলিম লীগ বলছে না না, ওরা ওদের মতো করে সংবিধান লিখুক, আমরা আমাদের মতো করে সংবিধান লিখবো। অর্থাৎ আমরা দুখানা দেশ চাই, টু কনস্টিটিউশন চাই, দুখানা সংবিধান চাই, দুখানা গণপরিষদ চাই। তোমরা জানো 14 দফা দাবি এসেছিল, ঠিক আছে। যাই হোক, ক্রিপস মিশন ফিরে চলে যাচ্ছে। মুসলিম লীগ তো তাদের নিজেদের জেদকে বজায় রাখবেই। টুকরা টুকরা হওয়া শুরু হয়ে গেছে ভারতবর্ষ অনেকদিন আগেই। 1940-এর দিকে অলরেডি তোমার ওই কনসেপ্ট চলেই আসছে, পাকিস্তান এই কনসেপ্ট। মুসলিম লীগ তো সেটাকে নিয়ে ধরে নিয়েছে। বাহ, ভালো কথা বলেছিল চৌধুরী রহমত আলী। সবটা মিলিয়ে শেষমেশ 1946 সালের দিকে আরেকবার ক্যাবিনেট মিশন আসছে, যেখানকার মেম্বার হচ্ছেন লর্ড প্যাট্রিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড কিপস যিনি আগের বারও এসেছিলেন, এবং এভি আলেকজান্ডার। তারা বলছে যে আমরা একটা প্ল্যান করে দিচ্ছি, তোমরা কাজ করো, এই দুখানা সংবিধানের সভার কথা বলছো, এই দুখানা সংবিধান সভা হবে না, একটাই গণপরিষদ হবে বা সংবিধান সভা হবে, ঠিক আছে। কোনো রকমভাবে মুসলিম লীগের এই প্রপোজাল মানা যাবে না, একটাই করো এবং সেটা তোমরা ভোটাভুটি করে চুজ করো। সেই নিরিখে তৈরি হয়ে যাচ্ছে 46 সালে ক্যাবিনেট মিশন তৈরি করে দিয়ে যাচ্ছে একটা সংবিধান সভার কাঠামো। তারা বলছে যে জনসংখ্যা যা দেখা যাচ্ছে সারা ভারতবর্ষে সেরকমভাবে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি অনুযায়ী তখন মোটামুটি 40 কোটি কাছাকাছি ভারতবর্ষের লোক, 39 ক্রোড প্লাস। তখন দেখা গেল যে 389টা সিট অ্যালটমেন্ট করা হবে, মানে প্রতি 10 লাখে একজন করে। এবং এই সিটগুলোতে কি করে মেম্বাররা ভোটাভুটিতে দাঁড়াবেন, 93খানা যারা দেশীয় রাজন্যবর্গ তারা থাকবেন, প্রিন্সলি স্টেটের লোকজন। বাকি ইন্ডিয়ান কলোনি যেটা ছিল ব্রিটিশদের, সেখান থেকে 96টা লোক আসবে, ঠিক আছে। 296খানা ব্রিটিশ ইন্ডিয়া কলোনি থেকে লোকজন আসবে। কিন্তু যখন ভোটাভুটি হলো, স্বাভাবিকভাবেই দেখা গেল কংগ্রেসরা সিট পেয়ে গেল 389টার মধ্যে 8টা। তার মানে যে কোনো সভাতে সংখ্যাগরিষ্ঠতা কারা পেল? কংগ্রেস। মুসলিম লীগ দেখলো একেই তো আলাদা করতে চাইছিলাম গণপরিষদ, এটা তো আলাদা করতে দিল না, তাহলে আমি এবার খেলবো না, বাদ, গণপরিষদে আমরা অংশগ্রহণই করব। গণপরিষদের অংশগ্রহণ করলো না, তারা বেরিয়ে চলে গেল। যাই হোক, ওই আধা অধুরা গণপরিষদ যেটা ভোটে দাঁড়ালো, গণপরিষদ তৈরি হলো এবং তার প্রথম সেশন আসলো 9 ডিসেম্বর 1946। প্রথম গণপরিষদের অধিবেশন হলো, ফার্স্ট মিটিং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির বা গণপরিষদ বা সংবিধান সভার প্রথম অধিবেশন শুরু হলো। এবং শুরু হলো কতজনকে নিয়ে? 211 জন মেম্বারকে নিয়ে। এবং সেই সময়তে যিনি ওই অকার্যকর বা কি বলা হয় ওটাকে, মানে কখনো ফিক্সড হননি, নন ফিক্সড, তিনি প্রেসিডেন্ট হলেন, সব থেকে বয়স্ক যিনি ব্যক্তি তিনি হবেন সভাপতি, অকার্যকরী কার্যবাহী বলা হয়। তিনি হলেন কে? ডক্টর সচিদানন্দ সিনহা। তিনি প্রথম প্রেসিডেন্ট হলেন বয়সের ভিত্তিতে। এরপরই দুদিনের মধ্যে ভোটাভুটি হলো যে পার্মানেন্ট প্রেসিডেন্ট দরকার একটা, সেই গণপরিষদে 211 জনের মধ্যে শেষমেশ 11ই ডিসেম্বর 1946-এ ভোটাভুটির মারফত পার্মানেন্ট প্রেসিডেন্ট যিনি হলেন তিনি হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যেটা তোমরা প্রায়শই পড়ো। এবং ভাইস প্রেসিডেন্ট হলেন এইচ.সি. মুখার্জি। এবং সংবিধান তৈরির জন্য যিনি ভাইটাল রোল প্লে করেছেন, আমরা তো সবসময় বলি বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের নাম, কিন্তু মনে রাখতে হবে সংবিধান তৈরির জন্য তিনিও যার সাহায্য নিয়েছেন তিনি আর কেউ নন, কনস্টিটিউশনাল অ্যাডভাইজার
ডক্টর BN রাও। তিনি না থাকলে বোধহয় সংবিধানটা হতোই না। কারণ অনেক লোকজন ছিলেন, টোটাল 7 জন ছিল গণপরিষদের ড্রাফটিং কমিটিতে সংবিধান বানাবার জন্য, কিন্তু তিনি ছিলেন সবাইকে মনিটরিং করার মেন্টর, মানে মেন্টর দরকার সবারই। এর দুদিন পর 13 ডিসেম্বর 1946-এ নেহরু, জওহরলাল নেহরু তিনি দাবি তুললেন যে সংবিধান যে বানানো হবে খুব ভালো কথা, তাতে একটা বেসিক আইডিওলজি থাকা দরকার, যে আমরা কি আদর্শের ওপর বা নীতির ওপর ভিত্তি করে সংবিধানটা বানাবো। তার জন্য তিনি আনলেন অনেকটা আমেরিকান স্টাইলে আইডিয়াটা নিয়ে, অবজেক্টিভ রেজলিউশন থাকা দরকার। এবং সেটাই পরবর্তীকালে 22শে জুলাই 1947-এ সেই ধারণাটা ক্লিয়ার হলো, যেটাকে বলা হয় ভারতবর্ষের সংবিধানের ফিলোসফি, এবং সেটাকেই পরবর্তীকালে চলে আসছে প্রিয়াম্বল, এই কনসেপ্ট। প্রিয়াম্বলে সেটা আমরা হিসাবে এখন প্রিয়াম্বল পড়ে থাকি, প্রস্তাবনা যাকে বলা হয়। তো আমরা আগেই বললাম কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942-তে হচ্ছে, ক্যাবিনেট মিশন 1946-তে ফেল করছে কারণ মুসলিম লীগ বেরিয়ে চলে যাচ্ছে। এবং যখন এই কাণ্ডগুলো চলছে, গণপরিষদ আধা অধুরা হয়ে রয়েছে, কিন্তু তারা কাজকর্ম চালাচ্ছেন। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর বেশ কিছু অন্যান্য লোকজন, মূলত মুসলিম লীগ বেরিয়ে চলে যাচ্ছে এবং তারা তীব্র দাবি করছে পাকিস্তানের সেপারেট কান্ট্রি, সেপারেট স্টেট। তখন এটলি, সিমেন এটলি তৎকালীন প্রধানমন্ত্রী, তিনি একটু ধুনো দিয়ে দিলেন, বললেন 30শে ফেব্রুয়ারি 1947 ব্রিটিশ প্রাইম মিনিস্টার ক্লিমেন্ট এটলি তিনি ঘোষণা করছেন যে ঠিক আছে, আমরা ক্ষমতা হস্তান্তর করে দেব। কারণ অল ওয়ার্ল্ডে তখন কিন্তু এই যে ব্রিটিশ শক্তি বা যারা প্রথম সারির দেশ, তারা তৃতীয় বিশ্বের দেশগুলোর ওপর যেভাবে অত্যাচার চালাচ্ছিল, তৃতীয় বিশ্বযুদ্ধের পর সেগুলো কিন্তু প্যান ওয়ার্ল্ড বড়সড় আন্দোলন হচ্ছে। লেবার পার্টি তখনও কিন্তু ক্ষমতায় চলে আসছে ইংল্যান্ডেও। ইমিডিয়েটলি কিন্তু তখন কিন্তু লেবার পার্টির প্রধানমন্ত্রী। লেবার পার্টির লোকজনের আদর্শ কি? শ্রমিকদের অধিকার চাই মালিকদের বিরুদ্ধে গিয়ে। মালিকরা সবসময় শ্রমিকদের ওপর দাবি দেয়, তো শ্রমিকদের বেঁচে থাকার অধিকার দরকার। তার মানে যারা নিপীড়িত, যারা পিছিয়ে পড়া, তাদের দাবি দেওয়া দিতে হবে। সেই নিরিখে ইমিডিয়েটলি বললো ঠিক আছে, আমরা আর উপনিবেশ স্থাপন করে রাখবো না ভারতবর্ষে, আমরা ভারতীয় লোকজনকে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে চলে যাব। এবং সেই অনুযায়ী তারা ডিসাইড করলো যে ঠিক আছে, পুরোপুরি সেলফ গভর্নমেন্ট তারা করবে, দ্যাট মিনস ডমিনিয়ন স্ট্যাটাস দিয়ে দেবে। কবে? 3রা জুন 1940। কিন্তু 3রা জুন 1947-এ লর্ড মাউন্টব্যাটেন, তৎকালীন যিনি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন, তিনি প্ল্যান করে বললেন যে না, যাবো যখন, যা দাবি দাওয়া করছে মুসলিম লীগ আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, একটা কাজ করো, দুটো ভাগে ভেঙেই দাও, মরুক আমাদের দল, আমাদের কেন তো চলেই যাচ্ছে। দুখানা গণপরিষদ ভেঙে দিল, পাকিস্তান ইন্ডিয়া দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। চলে আসছে আইন, ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, এবং বলে দেওয়া হচ্ছে যে এর মারফত দুটো পৃথক ডমিনিয়ন তৈরি হবে, ডমিনিয়ন অফ ইন্ডিয়া, ডমিনিয়ন অফ পাকিস্তান। এই প্ল্যান, মাউন্টব্যাটেনের এই প্ল্যান ব্রিটিশ পার্লামেন্ট গ্রহণ করে নিচ্ছে। ঠিক আছে, 14ই আগস্ট ঘোষণা করে দাও, পাকিস্তান ডমিনিয়ন স্ট্যাটাস পেয়ে যাবে। আর তার ঠিক পরের দিন 15ই আগস্ট ইন্ডিয়া ডমিনিয়ন স্ট্যাটাস পেয়ে যাবে 1947, জুন মাস থেকে আগস্ট মাস, 2 মাসের মধ্যে। এই নিরিখে সবটা মিলিয়ে শেষমেশ ভারতবর্ষ স্বাধীনতা পেল, কিন্তু ক্লজ থাকলো একটা এই আইনের দ্বারা, যে না, যেহেতু তখনও এই ইন্ডিয়ার নিজস্ব সংবিধান তৈরি হতে পারেনি, তাই সেই নিরিখে ইন্ডিয়াকে মানতে বাধ্য হবে কোন আইনটা? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। অর্থাৎ ভারতবর্ষের সংবিধানের মূল ছাঁচ বা কশেরুকা কিন্তু। এবং এই আইনটাতে দেখতে পাচ্ছি 301 সেকশন, 10টা স্কেডিউল, নিজেই এত বড় একটা আইন। স্বাভাবিকভাবে ভারতবর্ষের আইন কেন লেন্দিয়েস্ট, লংগেস্ট, তো কারণটাই এটা, যার শীত দ্বারাই লম্বা বেশি, তার শরীরটাই লম্বা হবে,
স্বাভাবিক ব্যাপার। এই নিরিখে ধীরে ধীরে ভারতবর্ষের সংবিধান তৈরি হলো, এবং তৈরি যখন হচ্ছে তখন ভারতবর্ষে এই গণপরিষদ, অর্থাৎ যেটা আজকে আমরা বলে থাকি পার্লামেন্ট, তৈরি হয়ে যাচ্ছে, ফার্স্ট পার্লামেন্ট। এবং সেই নিরিখে ভারতবর্ষে আফটার ইন্ডিপেন্ডেন্স যিনি এই পার্লামেন্টের প্রথম স্পিকার হলেন তিনি হচ্ছেন আর কেউ নন, জি.ভি. মাবলাঙ্কর, এবং সেখানে তখন সিট সংখ্যা ছিল 299টা। সংবিধান সভার যিনি চেয়ারম্যান ছিলেন তিনি আগেই আমরা বলেছি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এবং ডক্টর বি.আর. আম্বেদকর সহ আরও 6 জন, এবং ডক্টর এন রাও, এদের সমস্তকে নিয়ে খসড়া তৈরি হলো সংবিধানের। এবং 26শে জানুয়ারি 1950 সালে আমরা সেই সংবিধানকে মেনে নিলাম, এবং আমাদের গণতান্ত্রিক দেশ তৈরি হলো। 1947-এ আমরা ইন্ডিপেন্ডেন্স পাচ্ছি ব্রিটিশদের হাত থেকে, পুরোপুরি নয়, একরকমভাবে ডমিনিয়ন স্ট্যাটাস পাচ্ছি বলা যেতে পারে, বাট সম্পূর্ণ সার্বভৌম দেশ হয়ে যাচ্ছি আমরা, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স পাচ্ছি আমরা 26শে জানুয়ারি 1950 সালে। 1947 যে ডমিনিয়ন স্ট্যাটাস পেলাম, সেই ডমিনিয়ন স্ট্যাটাসে কি কাণ্ড ঘটলো? একটা দ্বিখণ্ডিত দেশ হলো ধর্মের নিরিখে, মুসলিম প্রাধান্যযুক্ত দেশ হলো পাকিস্তান পূর্ব এবং পশ্চিম দিকে, মাঝখানে হিন্দু প্রাধান্যযুক্ত দেশটা হলো ইন্ডিয়া, হিন্দুস্তান। কিন্তু আমরা হিন্দুস্তান তো মানি না, আমরা তো বলি ভারতবর্ষ, দ্যাট ইজ ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত। আর্টিকেল 1টাই এটা, ইন্ডিয়া ভারত, দ্যাট ইজ ইন্ডিয়া। আমরা এটাই প্রথমে বলি, কারণ আমরা হিন্দুস্তান ওরমভাবে মানি না, কারণ এই দেশ সবার দেশ। প্রধানমন্ত্রী হচ্ছেন জওহরলাল নেহরু। লোকজন অনাহারে এতদিনকে ব্রিটিশদের অত্যাচার সমস্ত কিছু চলছে, রাজনীতি চলছে, অনাহারে ভুগছে, পিছিয়ে পড়া একটা তৃতীয় বিশ্বের দেশ। যে দেশ তৈরি হলো সেই দেশের লোকজন এদিক থেকে এদিক আর এদিক থেকে এদিক করলো ধর্মের। সেই নিরিখে আবার প্রচুর পরিমাণে মারামারি, দাঙ্গা, রেপ, খুনোখুনি চলতে থাকলো, এবং এই রক্তগঙ্গার মাঝখানে জন্ম নিল বার্থ অফ ফ্রিডম, দেশে ভারতের পতাকা উত্তোলিত। একদিকে জওহরলাল নেহরু, একদিকে জিন্না সাহেব, দুজন মিলে তাদের ইগোর ক্ল্যাশ টিকিয়ে রাখলেন, দেশ টুকরা টুকরা হয়ে গেল। এটা নিয়ে কোশ্চেন আসে মেন্স লেভেলে, অপশনাল পেপারে, যে ভারতবর্ষ ভাগের জন্য কে দায়ী, ব্রিটিশ সরকার নাকি গান্ধীজি, কংগ্রেস, নাকি জিন্না, নাকি মুসলিম লীগ, নাকি নাকি ওই সময়কাল। যেভাবে অসন্তোষ ছড়িয়ে গেছিল তখন আর কিছু করার ছিল না, কারণ এটা লেবু চটকাতে চটকাতে না তিতো এমন জায়গায় চলে যায় তখন চিবড়া করে ফেলে দিতেই হয়, কিছু করার নেই। চলে গেছে, তার আগেই হয়তো নিজেদের মধ্যে মৈত্রী রাখতে পারলে ভালো হতো, তাহলে আজকের যে সমস্যা দীর্ঘকালীন ধরে চলছে না, আরও বরং আমাদের দেশ আরও বেশি করে ভালো থাকতে পারে। যাই হোক, শেষমেশ যে দেশ পেলাম, এই দেশে সংবিধান তৈরি হচ্ছে গণপরিষদের মারফত। গণপরিষদের কত ইম্পর্টেন্ট ডেট রয়েছে যেটা আমরা আগেই বলছিলাম, যে 9 ডিসেম্বর 1946-এ প্রথম সভা বসেছিল। 11 ডিসেম্বর রাজেন্দ্র প্রসাদ তিনি প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হচ্ছেন বা নির্বাচিত হচ্ছেন। ডক্টর সচিদানন্দ সিনহা তিনি ওল্ডেস্ট মেম্বার ছিলেন, তাই তিনি টেম্পোরারি বেসিসে চেয়ারম্যান হয়েছিলেন। ভাইস প্রেসিডেন্ট হচ্ছিলেন দুজন, এইচ.সি. মুখার্জি এবং ভি.টি. কৃষ্ণাচারী। 13 ডিসেম্বর অবজেক্টিভ রেজলিউশন বা প্রিয়াম্বলের যেটা প্রেক্ষাপট জওহরলাল নেহরু উত্তোলন করেছিলেন। 22শে জুলাই 1947-এ কনস্টিটিউশন অ্যাসেম্বলি সেটাকে গ্রহণ করছে এবং জাতীয় পতাকা গ্রহণ করছে। জাতীয় পতাকা জন্মদিন বলা যেতে পারে 22শে জুলাইকে। 15ই আগস্ট পাওয়ার ট্রান্সফার হয়ে যাচ্ছে, অর্থাৎ ইন্ডিয়া আর পাকিস্তান ডমিনিয়ন স্ট্যাটাস পাচ্ছে, আমরা এগুলো আগেই বললাম। 14ই আগস্ট পাকিস্তান পেয়ে যাচ্ছে। 26শে নভেম্বর 1949-এ কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড অ্যান্ড ইনঅ্যাক্টেড, এটা গ্রহণ করা হয়ে যাচ্ছে, ঠিক আছে। চালু হচ্ছে অন্য ডেটে 26শে জানুয়ারি। 24শে জানুয়ারি 1950-তে অ্যাডপ্টেশন অফ ন্যাশনাল সং অ্যান্ড ন্যাশনাল অ্যান্থেম, জাতীয় সঙ্গীত এবং জাতীয় স্ত্রোস্ত। সঙ্গীত বন্দে মাতরম, স্ত্রোস্ত বা অ্যান্থেম যাকে আমরা বলি জনগণ মন অধি, এগুলো গৃহীত হচ্ছে এই তারিখে। এগুলো তোমাদের পরীক্ষায় ডাইরেক্ট কোশ্চেন দেয়। 26শে জানুয়ারি 1950 সাল
আমরা আমাদের সংবিধানকে একদম কেম ইনটু ফোর্স আনছি, মানে চালু করছি। মেকিং ইন্ডিয়া অ্যাজ এ রিপাবলিক, সার্বভৌম ভারতবর্ষ তৈরি হচ্ছে, প্রজাতান্ত্রিক দেশ তৈরি হচ্ছে, রাষ্ট্রপতি কনসেপ্ট আসছে এবং সেখানে রাষ্ট্রপতি প্রথমবারের জন্য হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 25শে অক্টোবর 1951 থেকে 21 ফেব্রুয়ারি 1952 এর মধ্যে প্রথমবারের জন্য ভারতে আজকের গণতান্ত্রিক দেশ হিসাবে নিজেকে উত্তোলিত করছে, অর্থাৎ জেনারেল ইলেকশন ঘটছে, ভারতের প্রথম স্বাধীন মানে নির্বাচন প্রক্রিয়া শুরু হচ্ছে। এরকম করে ভারতবর্ষে ধীরে ধীরে সংবিধান তৈরি হচ্ছে। তো আমরা এই যে পুরো সিরিজ পড়লাম, হলো ভারতের সংবিধান তৈরি হলো কি করে। আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম যে সংবিধান জিনিসটা কি, তারপরের ক্লাসগুলোতে আমরা দেখলাম সংবিধান তৈরি হলো কি। 6খানা ক্লাস টোটাল নিলাম সংবিধান তৈরির গল্প বলতে গিয়ে। কেন জানো তো? কারণটা হচ্ছে মডার্ন হিস্ট্রি বেশ কিছু পার্ট তৈরি হয়ে যায়, আর সেখান থেকে আমাদের সংবিধান তৈরির ইতিহাসে অনেক কুচকাচ কোশ্চেন থাকে এবং বেসিক কনসেপ্ট থাকে। তারপরেই না আমরা বেয়ার অ্যাক্টস কিংবা কেস স্টাডি বা বাদ বাকি বিভিন্ন রকম যে অ্যামেন্ডমেন্টস তার পিওর কনসেপ্টে ঢুকতে পারবো। না হলে বিষয়টা বড্ড বেশি কঠিন লাগে। যারা যারা ক্লাসটা দেখছো তারা যদি প্রথম থেকে শেষ অবধি পরপর ক্লাসগুলো করো, আশা করি কোনো রকমভাবে সন্দেহ বা কোনো রকম ডাউটের অবকাশ থাকবে না। ঠিক? তো আমরা এরমভাবেই দেখতে দেখতে পড়াশোনা করতে থাকবো। চর্চা করো, করতে থাকো, সফলতা একদিন আসবেই। মনে রাখো, সিভিল সার্ভিস কোনোরকমভাবে ফাঁকি যাবে না। সময় লাগুক তৈরি হতে, বেশ একটু ভালোভাবেই যেন ওঠো। বট গাছের গোড়া যত বেশি চওড়া হবে তত গাছ দীর্ঘদিন থাকবে। সুতরাং যদি দেশের মানে প্রশাসনিক দায়িত্ব নিতে চাও, রাজ্যের প্রশাসনিক দায়িত্ব নিতে চাও, তোমার গোড়া শক্ত করতে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।